উত্তরবঙ্গের প্রত্যন্ত গ্রাম তালদিহিতে এবার শীতটা যেন একটু বেশি জাঁকিয়ে পড়েছে। হাড় কাঁপানো উত্তরে হাওয়া বাঁশ ঝাড়ের ফাঁক দিয়ে শীষ দিতে দিতে গ্রামের ধুলো মাখা রাস্তায় আছড়ে পড়ছে। সন্ধে নামতে না নামতেই ঘন কুয়াশায় মুড়ে গেছে চারপাশ, যেন এক সাদা কাফনে ঢেকে আছে গোটা গ্রামটা। গ্রামের শেষ প্রান্তে বড় দিঘির পাড়ে জনার্দনের চায়ের দোকানটা। খড়ের ছাউনি দেওয়া এক চিলতে ঘর, টিমটিম করে জ্বলছে একটা হারিকেন বাতি, আর সেই ম্লান আলোয় জনার্দনের দোকানের ধোঁয়া ওঠা চায়ের কেটলির শব্দ আর তাস পেটানোর চটাস চটাস আওয়াজ, এই দুটোই যা জীবন্ত। কনকনে ঠান্ডায় জনা চারেক লোক চাদর মুড়ি দিয়ে গোল হয়ে বসে তাস খেলছে, আর হাতে ধোঁয়া ওঠা মাটির ভাঁড়। আরে বাপ রে বাপ, এবছর যা ঠান্ডা পড়েছে, মনে হচ্ছে হাড়ে কাঁপুনি ধরিয়ে ছাড়বে। চাদরটা আরো শক্ত করে জড়িয়ে বিড় বিড় করল নিতাই। ঠিক তখনই তাসের আড্ডার নিস্তব্ধতা ভেঙে কথা বলে উঠল পলাশ। গ্রামেরই এক ছটফটে যুবক, চোখে মুখে সবসময় একটা কৌতূহল। সে গলার স্বর নিচু করে যেন খুব গোপনীয় কোনো খবর দিচ্ছে এমন ভাবে বলল, ঠান্ডা তো এখানে কম গো কাকা, আসল হাড় হিম করা কাণ্ড তো ঘটেছে বিশ্বাস বাড়িতে। শুনেছ নাকি তোমরা? ওই যে চাঁদমোহন বিশ্বাসদের ভিটে আজকাল যা শুরু হয়েছে, বাবারে বাবা, শুনলে গায়ের রক্ত জল হয়ে যাবে। তাসের দান থামিয়ে সবাই তাকালো পলাশের দিকে। জনার্দনও চা ছাঁকতে ছাঁকতে কান খাড়া করল। নিতাই ভুরু কুচকে বলল, কি বলছিস? বিশ্বাস বাবুদের বাড়ি? কি হয়েছে সেখানে? পলাশ চোখ বড় বড় করে বলল, এক ভুতুরে কাণ্ড গো, বিশ্বাস বাড়ির চাকর রামুর কাছে। আর সকালে যা শুনলাম, ও বাবা গো বাবা, বিশ্বাসদের ওই পেল্লায় দোতলা বাড়িটা নাকি এখন একটা জীবন্ত হিমঘর। বাড়ির ভেতর কোনো উনুনে আগুন ধরছে না, দেশলাই জ্বালালে কাঠি নিভে যাচ্ছে। সন্ধেবেলা ঠাকুর ঘরে ওই প্রদীপ জ্বালাতে গেলে সলতে জ্বলে উঠেই আবার নাকি দপ করে নিভে যাচ্ছে। মনে হচ্ছে যেন অদৃশ্য কেউ ফোঁ দিয়ে সব আলো নিভিয়ে দিচ্ছে। সবাই তখন শ্বাস রুদ্ধ করে শুনছে। পলাশ থামল না, আরো উৎসাহ নিয়ে বলতে লাগলো, আরে শুধু কি তাই নাকি, বাড়ির লোকেরা নাকি লেপ কম্বল গায়ে দিলেও ঠান্ডায় টিকতে পারছে না। ওদের বাড়ির চাকর রামুর মুখে শুনলাম, বাইরে এই 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 ঠান্ডা নাকি কিছুই না, ঘরের ভেতরটা নাকি পুরো হিমালয় পর্বত হয়ে গেছে। বেশিক্ষণ ঘরে থাকলে চামড়া নীল হয়ে যাচ্ছে, ঠোঁট ফেটে যাচ্ছে, রক্ত বেরোচ্ছে। তাসের আড্ডার একজন অবিশ্বাসের সুরে বলল, আরে ধুর, যত সব গাঁজা খুঁড়ি গপ্প। গাঁজা খুঁড়ি? পলাশ প্রতিবাদ করে উঠল, তবে শোনো আসলটা। বিশ্বাস বাড়ির ওই ছোট বৌদি আর মেজকর্তা নাকি কাল রাতে আয়নার সামনে দাঁড়িয়ে আঁতকে উঠে অজ্ঞান হয়ে গিয়েছিল। আয়নায় নিজেদের মুখ দেখতে পাননি তারা, তার বদলে দেখেছেন একটা ধোঁয়াশা মাখা নারীর ছায়া মূর্তি। সে ছায়া নাকি আয়নার ভেতর থেকে তাদের দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। ভাবো তো একবার অবস্থাখানা, হ্যাঁ? নিজের বাড়িতে নিজের টেবিলের সামনে আয়নায় যদি অন্য কারোর ছায়া দেখো, আর সে যদি তোমার দিকে তাকিয়ে ভয়ঙ্কর হাসি হাসে, তাহলে কি মানুষ বাঁচে? পলাশের বর্ণনায় চায়ের দোকানের পরিবেশটা কেমন যেন ভারী হয়ে উঠল। বাইরের ঝিঁঝি পোকার ডাক আর কুয়াশার ঘনত্ব যেন এক অজানা আশঙ্কায় ঘিরে ধরল সবাইকে। দোকানের এক কোণে এতক্ষণ চুপচাপ বসেছিল বৃদ্ধ তারাপদ। গায়ে একটা জীর্ণ লোমশ চাদর, হাতে ধরা চায়ের ভাঁড়টা প্রায় ঠান্ডা হয়ে এসেছে। গ্রামের প্রবীণ মানুষ তিনি, বয়সের ভারে নুজ্জ, কিন্তু চোখের দৃষ্টি এখনো ধারালো। পলাশের কথা শেষ হতেই তিনি দীর্ঘ একটা শ্বাস ফেললেন, তারপর থমথমে গম্ভীর গলায় যেন মাটির নিচ থেকে উঠে আসা কোনো স্বরে বলে উঠলেন, হবে না,
পাপের বোঝা ঘাড়ের থেকে নামানো অত তো সহজ নয় রে বাবা। সবাই চমকে তাকালো বৃদ্ধের দিকে। নিতাই উৎসুক হয়ে জিজ্ঞেস করলো, কিসের পাপের বোঝা খুড়ো? তুমি কি কিছু জানো নাকি গো? তারাপদ শূন্যে দৃষ্টি মেলে উদাস ভাবে বললেন, শকুনের নজর আর পাপের ফল দুটোই বড় মারাত্মক। একবার যার উপর পড়ে তাকে ছিবড়ে করে তবে ছাড়ে। বিষ বৃক্ষ পুঁতলে কি আর অমৃত ফল আশা করা যায়? এই যে প্রকৃতি দেখছিস, এ বড় নির্মম হিসেব রক্ষক। সুদের কারবারির মতো কড়ায় গন্ডায় সব উসুল করে নেয়। পাপ জিনিসটা ওই ওই আঠার মতো, একবার আত্মায় লাগলে গঙ্গার জলেও ধোয়া যায় না। পলাশ কিছুটা অধৈর্য হয়ে বলল, কি ব্যাপার বলো তো খুড়ো? তুমি হঠাৎ মাঝখান থেকে অমন তেতে উঠলে কেন? হেয়ালি না করে খুলে বলো না। বৃদ্ধ তারাপদ এবার সোজা হয়ে বসলেন। তার ঘোলাটে চোখে এক অদ্ভুত ভয়ের ছায়া। তিনি ফিস ফিস করে বললেন, তেতে উঠব না। ওই বিশ্বাস বাড়ির এক ভয়ঙ্কর অতীতের কর্মকাণ্ডের সাক্ষী ছিলাম যে আমি। নিজের চোখে দেখা সেই পৈশাচিক দৃশ্য আমি 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 ভুলি কি করে? হাড়ের ভেতর সেই ভয় এখনো বাসা বেঁধে আছে। একটু থেমে তিনি হঠাৎ প্রশ্ন করলেন, তা হ্যাঁ রে, আজ কি অমাবস্যা? নিতাই চটপট উত্তর দিল, আগে হ্যাঁ গো খুড়ো, আজ তো ঘোর অমাবস্যা। তার উপর আজ দুপুর 2টায় পূর্ণ সূর্যগ্রহণ হয়ে গেছে, পঞ্জিকায় দেখেছি। তারপর ধীরে ধীরে মাথা ঝাঁকালেন। তার চোয়াল শক্ত হয়ে উঠল। দোকানের হারিকেনের আলোয় তার মুখের বলিরেখাগুলো আরো গভীর দেখালো। একটা বুক চাপা আতঙ্কের সুরে তিনি বললেন, হ্যাঁ, ঠিক ঠিক যেমনটা ভেবেছিলাম। সেই দিনও এরকমই ছিল। ঠিক ঠিক আজকের মতো এই গ্রহণ লেগেছিল, আর ছিল ঘোর অমাবস্যা। গ্রহ নক্ষত্রের এই অভিশপ্ত সন্ধিক্ষণেই বিশ্বাস বাড়িতে ঘটে গিয়েছিল এক হাড় হিম করা ঘটনা। বলা যায় এক অঘটন। চায়ের দোকানের সবাই, জনার্দন থেকে শুরু করে পলাশ, নিতাই, সবাই গোল হয়ে ঘিরে ধরেছে বৃদ্ধকে। বাইরের বাতাস যেন আরো জোরে গোঙানি দিয়ে উঠল। পলাশ আর থাকতে না পেরে বলল, আগে কি হয়েছে গো খুড়ো? আমাদের একটু খুলে বলো না শুনি, কি এমন অঘটন ঘটেছিল? তারাপদ হাতের ঠান্ডা চায়ের শেষ চুমুকটা দিয়ে ভাঁড়টা নামিয়ে রাখলেন। তারপর চাদরটা ভালো করে জড়িয়ে নিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। তার দৃষ্টি চলে গেল 20 বছর পেছনের অতীতে। আজ থেকে বছর 20 আগের কথা। তখন আমার বয়স 40। গায়ে গতরে জোর ছিল। আমি রীতিমতো চাঁদমোহনের বাড়ির ওই কালী মন্দিরে দেবীর নিত্য সেবায় নিযুক্ত ছিলাম। চাঁদমোহন বিশ্বাসের তখন খুব দাপট। সেই বছরই তাঁর বড় ছেলের বিয়ে হলো। খুব ধুমধাম করে বিয়ে। চারধারে আলোর রোশনাই, ঢাক ঢোল, সানাই, এসবে গ্রাম মাতোয়ারা। ঘরে এলো নতুন বউ, দেখতে যেন সাক্ষাৎ লক্ষ্মী প্রতিমা। ডাগর ডাগর চোখ, গায়ের রং যেন কাঁচা হলুদ। গ্রামের সবাই ধন্য ধন্য করল। বৃদ্ধ একটু থামলেন, তারপর গলার স্বর নামিয়ে আনলেন যেন খাদে। কিন্তু সেই লক্ষ্মী বউ ঘরে আসার পর থেকে
সংসারটার চলচ্চিত্র কেমন যেন বদলে যেতে শুরু করলো। প্রথমে কেউ বুঝতে পারেনি বা বুঝতে চায়নি, কিন্তু আমি মন্দিরে থাকতাম তো আমি টের পেতাম। চায়ের দোকানের আবছা আলোয় তারাপদ থামলেন, কিন্তু তার গল্পের রেশ যেন সবার শির দাঁড়াবে একটা হিম শীতল স্রোত নামিয়ে দিল। চায়ের দোকানের আবছা আলোয় তারাপদর মুখটা যেন পাথরে খোদাই করা কোনো এক প্রাচীন মূর্তির মতো দেখাচ্ছিল। বাইরে তখন কুয়াশা আরো ঘন হয়েছে, যেন প্রকৃতিও কান পেতে শুনতে চাইছে সেই পাপের কাহিনী। তারাপদ একটু নড়ে চড়ে বসলেন। তার দৃষ্টি তখন আর দোকানের মধ্যে নেই, তা চলে গেছে বহু দূরে সেই হারিয়ে যাওয়ার সময়ে। তিনি বললেন, লোভ, লোভ বড় সাংঘাতিক জিনিস রে বাবা। মানুষের রক্ত মাংস চিবিয়ে খেয়েও এর খিদে মেটে না। চাঁদমোহন বিশ্বাসের ছিল সেই রাক্ষসে খিদে। সরলা ছিল গরিবের ঘরের মেয়ে, কিন্তু রূপে লক্ষ্মী। ওদিকে চাঁদমোহন তখন টাকার গন্ধে পাগল। ছেলের বিয়ে দিল, কিন্তু সে কি আর ছেলের সুখের জন্য? সে তো এক ব্যবসায়িক চুক্তি। সরলার বাবা হরিপদ বাবু মেয়ের সুখের আশায় নিজের ভিটে মাটি প্রায় বন্ধক রেখেছিলেন। সে আমলে পণের যা লিস্টি ছিল, শুনলে তোদের চোখ কপালে উঠবে। তারাপদ হাতের আঙুল গুনে গুনে বলতে লাগলেন, 10 ভরি নিরেট সোনা, বরমাটিকের বিশাল পালঙ্ক, আলমারি, ড্রেসিং টেবিল, কাঁসা পিতলের বাসন, যারা এক একটার ওজনে মাটি দিয়ে বেচায়। তার উপর ছিল নগদ 50,000 টাকা, আর ছেলের জন্য একটা নতুন রেডিও আর ঘড়ি। হরিপদবাবু সবই দিয়েছিলেন, শুধু বাকি ছিল শেষ কিস্তির 10,000 টাকা। কথা দিয়েছিলেন ফসল উঠলেই দিয়ে দেবেন, কিন্তু হায়, কপাল মন্দ হলে যা হয়। সেবার বন্যায় সব ভেসে গেল, টাকা আর দেওয়া হলো না। একটা বছর, মাত্র একটা বছর সরলা সুখে ছিল কিনা সন্দেহ। যেই টাকা আসা বন্ধ হলো, বিশ্বাস বাড়ির রূপ বদলে গেল। লক্ষ্মী বউ হয়ে গেল অপয়া। শুরু হলো এক অভিনব অত্যাচার, মারধর। না 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 না, গায়ে হাত তুললে তো দাগ লাগবে, লোকে জানবে। ওরা বেছে নিল এক পৈশাচিক রাস্তা। প্রকৃতির ঠান্ডা আর ওদের মনের ঠান্ডা দুটোকে মিলিয়ে দিল। শোন তবে সেই নরক যন্ত্রণার কিছু নমুনা, যা আমার চোখের সামনে আজও ভাসে। বিশ্বাস বাড়ির উঠোনে তখন উত্তরের হাওয়ার দাপট চলছে। সরলা, যার বয়স সবে 19 বছর, পরনে একটা পাতলা সুতির শাড়ি, শীতে ঠক ঠক করে কাঁপছে সে। ঠোঁট দুটো নীল হয়ে গেছে। সে ভয়ে ভয়ে ঘরের কোণ থেকে একটা পুরনো চাদর গায়ে জড়াতে যাবে, ঠিক তখনই ছায়ামূর্তির মতো উদয় হলো চাঁদমোহনের স্ত্রী বড় গিন্নি। বাঁচ খাই গলায় তিনি বললেন, ওলো নবাবের ঝি, ওটা কি হচ্ছে? চাদর গায়ে দেওয়া হচ্ছে? সরলা কাঁপতে কাঁপতে বলল, মা, বড্ড শীত করছে, হাত পা পুরো জমে যাচ্ছে, একটু চাদরটা দাও না গো। বড় গিন্নি চাদরটা এক টান মেরে কেড়ে নিয়ে বললেন, শখ কত! বাপের বাড়ি থেকে টাকা আসেনি আর উনি এলেন শীতের চাদর মুড়ি দিতে। শোন বলি, এই বাড়িতে ওম পেতে গেলে তার দাম দিতে হয়। তোর বাপ যেদিন বাকি টাকাটা পাঠাবে, সেদিনই গরম কাপড়ে হাত দিবি। তার আগে যদি গায়ে কিছু জড়িয়েছিস, তবে উনুনের পোড়া কাঠ দিয়ে ছ্যাঁকা দেব। যা, ওই পাতলা শাড়িতেই থাক, হাড়ে বাতাস লাগুক।
তবেই বুঝবি টাকার গরম কাকে বলে। সরলা দেয়ালের কোণে গুটিসুটি মেরে বসে রইল। চোখ দিয়ে জল পড়ছে, কিন্তু সেই জলও যেন ঠান্ডায় বরফ হয়ে যাচ্ছে। সেদিন চারিদিক নিঝুম ছিল, শুধু পেঁচার ডাক শোনা যাচ্ছে। পুকুরের জল কালচে, যেন তরল মৃত্যু। কনকনে ঠান্ডায় জল স্পর্শ করলেই মনে হয় পিন ফুটছে। চাঁদমোহন বিশ্বাস হাতে একটা লণ্ঠন নিয়ে ঘাটে দাঁড়িয়ে আছে। ঘাটের পৈঠায় বসে আছে সরলা, সামনে এক পাহাড় সম কাপড়। চাঁদমোহন লণ্ঠনটা উঁচিয়ে বললেন, হাত থামলো কেন বৌমা? রাত পোহানোর আগে সব কাপড় কাচা চাই, লেপ তোষক চাদর এই সব কিছু। বুঝতে পেরেছ তো? বাবা বাবা দোহাই আপনার, এই মাঝরাতে পুকুরের জলে নামলে আমি মরে যাব। আমার হাত আর চলছে না, আঙুলগুলো পুরো অবশ হয়ে গেছে। মরবে কেন? কাজ করলে শরীর গরম থাকে। আর শোন, সাবান দিয়ে ভালো করে কাচবি। আর তোর বাপের দেওয়া ওই সস্তা সাবান নয়, দামি সাবান এগুলো। আর মনে রাখবি, কাপড় কাচা না হওয়া অবধি ঘরে ঢোকা বারণ। ঠান্ডায় নীল হচ্ছে ওকে। তোর বাপের হাড় কিপটেমি না ভাঙলে তোর হাড়ের কাঁপুনিও থামবে না। সরলা সেই হিমশীতল জলে হাত ডোবায়। এক একটা ডুব যেন এক একটা মৃত্যু। তার দাঁতে দাঁত লাগার কটকট শব্দ নিস্তব্ধ রাতে এক করুণ সুর তোলে। পরদিন ভোর হয়েছে, কিন্তু সূর্য ওঠেনি। কুয়াশায় ঢাকা চারদিক। সরলা সারা রাত ভিজে কাপড়ে কাজ করে জ্বরে ধুঁকছে। সে রান্নাঘরে ঢুকে উনুনের একটু কাছে গিয়ে হাতটা বাড়িয়ে দেয়, একটু আগুনের তাপ পাওয়ার আশায়। আর ঠিক সেই সময় বড় ছেলে সরলার স্বামী ঘরে ঢোকে, তার হাতে চায়ের কাপ। সরে যা, খবরদার আগুনের কাছে আসবি না। ওগো, তুমিও কি দেখছো না আমার যে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, শরীরটা পুরো বরফের মতো হয়ে গেছে। আমাকে একটু আগুন পোহাতে দাও না গো। আগুন পোহাতে বলে বাপের বাড়ি জানা? এখানে কাঠ পোড়াতে গেলে পয়সা লাগে। তোর বাবা তো মাগনা পাঠিয়েছে তোকে। যতদিন না টাকা আসছে ততদিন এই বাড়ির আগুন ছোঁয়া তোর পাপ যে। তারাপদ থামলেন। তার চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল গাল বেয়ে। চায়ের দোকানের সবাই স্তব্ধ, কারো মুখে কোনো কথা নেই। জনার্দনের চায়ের কেটলিটা অনেকক্ষণ আগেই ফুটে জল বাষ্প হয়ে উড়ে গেছে, কিন্তু সেদিকে কারোর খেয়াল নেই। বৃদ্ধ আবার বলতে শুরু করলেন, বুঝলি তো তোরা, এ কোনো সাধারণ মৃত্যু ছিল না। ওরা তিল তিল করে মেয়েটাকে মেরেছিল। আগুনের অধিকার কেড়ে নিয়েছিল, গরম কাপড়ের অধিকার কেড়ে নিয়েছিল, শরীরের উষ্ণতাটুকু শুষে নিয়েছিল পিশাচের দল। শেষের দিকে সরলার শরীরটা নাকি একটা জ্যান্ত লাশের মতো হয়ে গিয়েছিল, ফ্যাকাশে নীল। আর আর সবসময় ঠকঠক করে কাঁপতো, জ্বরে বেহুশ হয়ে প্রলাপ বকত। একটু আগুন পোহাতে দাও, আগুন আগুন দাও। আর তারপর
সেই গ্রহণ লাগা অমাবস্যার রাতে যা ঘটল তা দেখার পর আমি আর মানুষ থাকিনি। পাথর হয়ে গিয়েছিলাম, পাথর। দিনটা ছিল আজকের মতোই, ঘোর অমাবস্যার সন্ধিক্ষণ। দুপুরে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হয়ে গেছে। শাস্ত্রে বলে গ্রহণ আর অমাবস্যার এই মারণ মিলন বড় ভয়ঙ্কর। এই সময় কোনো অপমৃত্যু হলে সেই আত্মা আর পরপারে যেতে পারে না, সোজা পিশাচ জনিতে গিয়ে শক্তিশালী হয়ে ওঠে। কিন্তু বিশ্বাস বাড়ির কর্তারা তখন টাকার লোভে অন্ধ, হিতাহিত জ্ঞান শূন্য। সরলা তখন আর মানুষ নেই। নিউমোনিয়া তার ফুসফুস দুটোকে ঝাঁঝরা করে দিয়েছে। শ্বাস নিতে গেলে মনে হতো হাঁপুড়ের আওয়াজ হচ্ছে, কিন্তু তার চিকিৎসা তো দূর। বিশ্বাস বাড়িতে তখন চলছে এক জঘন্য ষড়যন্ত্র। গিন্নিমা আর মহিম মানে চাঁদমোহনের ছেলে, তারা মিলে এক তান্ত্রিককে ডেকে আনল। না না, সাধক তান্ত্রিক নয়, এ হলো এক জটাধারী ভণ্ড কাপালিক, যার কাজই হলো মানুষ মারা আর বশীকরণ করা। ওদের মতলব ছিল পরিষ্কার, পণের টাকার আশা ওরা ছেড়ে দিয়েছিল। এখন সরলা ওদের কাছে বোঝা, তাই ছক কষল, হয় বউটিকে টুকটাক করে পাগল করে দেবে, নয়তো এমন কিছু করবে যাতে ও নিজেই শেষ হয়ে যায়। আর তারপর মহিমের আবার বিয়ে দেবে, আবার নতুন পণের টাকা, আবার সোনা দানা। বিয়েটা ওদের কাছে ছিল শুধুই ব্যবসা, মানুষ কেনা বেচার হাট। সেদিন বিশ্বাস বাড়ির মাঝখানের উঠোনে দাউ দাউ করে আগুন জ্বলছে, যজ্ঞের কুণ্ড সাজানো। সেই আগুনের লাল আভা ছড়িয়ে পড়েছে সারা বাড়িতে, কিন্তু তাতে কোনো উষ্ণতা নেই, আছে শুধু ভয়। সরলাকে টানতে টানতে ঘর থেকে বের করে আনা হলো। জ্বরে তার গা পুড়ে যাচ্ছে, কিন্তু তবুও তাকে ওই কনকনে শীতে পাথরের মেঝের ওপর বসিয়ে রাখা হলো। সামনে বসে আছে সেই তান্ত্রিক, কপালে সিঁদুরের দগদগে তিলক, গলায় হাড়ের মালা। সে বিড় বিড় করে মন্ত্র পড়ছে আর যজ্ঞের আগুনে ঘি ঢালছে। আমি আড়ালে দাঁড়িয়ে সব দেখছিলাম, আর থাকতে পারলাম না। দৌড়ে গেলাম চাঁদমোহন বাবুর কাছে, হাত জোর করে বললাম, কর্তামশাই, এই আপনারা কি করছেন? ও তো এমনিতেই আধমরা হয়ে আছে, ওকে ডাক্তারের কাছে না নিয়ে গিয়ে এই তান্ত্রিকের সামনে বসিয়ে রেখেছেন। দোহাই আপনার, এই পাপ করবেন না, এই বড় অমঙ্গল ডেকে আনবে। আরে চুপ কর ছোট লোক, তোর স্পর্ধা তো কম নয় দেখছি। আমাদের পারিবারিক ব্যাপারে নাক গলাতে আসিস? যা এখান থেকে যা, আর যদি টু শব্দটি করেছিস তবে তোর জীব আমি টেনে ছেড়ে নেব। এই যজ্ঞ হচ্ছে শান্তির জন্য, অলক্ষী তাড়ানোর জন্য, মনে রাখিস। শান্তি না বাবু, এ শান্তি নয়। ওই মেয়েটার দিকে তাকান, ও তো ধুঁকছে। আমাকে ওরা তাড়িয়ে দিতে চাইল, কিন্তু আমি যাইনি। অন্ধকারের আড়ালে লুকিয়ে রইলাম। দেখলাম তান্ত্রিক সরলার মাথায় হাত রেখে স্তম্ভন মন্ত্র পাঠ শুরু করল। ওদের উদ্দেশ্য ছিল সরলার বাকশক্তি চিরতরে হরণ করা, যাতে শ্বশুর বাড়ির এই অত্যাচারের কথা সে বাপের বাড়ি বা পুলিশের কাছে কোনোদিন বলতে না পারে। আগুনের কুণ্ডর সামনে জ্বলছে, কিন্তু সরলাকে সেই আগুনের আঁচটুকুও নিতে দেওয়া হচ্ছে না। এক হাত দূরে বসিয়ে রাখা হয়েছে, যাতে আগুনের লোভ দেখিয়ে ওকে আরো কষ্ট দেওয়া যায়। সরলার যন্ত্রণায় ছটফট করছিল, তার বুকটা হাঁপুড়ের মতো ওঠা নামা করছিল। আর ঠিক তখনই
প্রকৃতির খেলা শুরু হলো। সে তান্ত্রিক বোধহয় মন্ত্রোচ্চারণে কোনো ভুল করেছিল, কিংবা গ্রহণের প্রভাবে মন্ত্র উল্টো কাজ করলো। সরলার শরীরটা হঠাৎ করে ধনুকের মতো বেঁকে গেল। তার মুখ দিয়ে গ্যাঁজলা উঠতে শুরু করলো। মনে হলো তার প্রাণ বায়ু বেরিয়ে যাওয়ার জন্য ছটফট করছে। অমাবস্যার সেই চরম মুহূর্তে, যখন পৃথিবী অন্ধকারে ডুবে আছে, সরলা হঠাৎ সোজা হয়ে বসল। তার সেই কোটরাগত চোখ দুটো দিয়ে যেন আগুন বেরোচ্ছিল। সরলা জীবনের শেষ শক্তিটুকু সঞ্চয় করে চিৎকার করে উঠল। সেই চিৎকার কোনো মানুষের গলার স্বর ছিল না, যেন পাতাল থেকে উঠে আসা কোনো এক অভিশপ্ত আত্মার আর্তনাদ। আগুন, তোরা আমাকে আগুনের তাপ থেকে বঞ্চিত করেছিস। এক ফোঁটা উষ্ণতার জন্য আমি ভিখিরির মতো কেঁদেছি, কিন্তু তোরা দিসনি। তান্ত্রিক ভয়ে মন্ত্র ভুলে গিয়ে বলল, থাম, থাম বলছি, থাম বলছি পিশাচে, থেমে যা। সরলা ভয়ঙ্কর হাসিতে ফেটে পড়ল। আমি পিশাচি? তবে তাই হোক, আমি যাচ্ছি, কিন্তু এই যাওয়ার শেষ নয়। আমি তোদের অভিশাপ দিচ্ছি। তোদের এই সাজানো সংসার, তোদের এই বংশ আর কোনোদিনও আগুনের মুখ দেখবে না। তোদের হাড়ে হাড়ে ঠান্ডা বাসা বাঁধবে। আমি ফিরবো, আমি আবার ফিরে আসবো, ঠিক এমনই এক অমাবস্যার রাতে, যেদিন তোদের রক্ত শীতে জমে পাথর হয়ে যাবে, যেদিন তোরা আগুনের মধ্যে বসেও শীতে কাঁপবি। বিয়ের নামে তোদের এই মানুষ ঠকানো, এই লোভের ব্যবসা আমি চিরকালের মতো শেষ করে দিয়ে যাব। আমার নিঃশ্বাসের বিষে তোরা নীল হয়ে মরবি, নীল হয়ে। কথাগুলো শেষ হতেই সরলার শরীরটা একবার প্রবল ঝাঁকুনি দিয়ে নিথর হয়ে গেল। চোখের আগুন দপ করে নিভে গেল, যেন সরলার আত্মাই ফুঁ দিয়ে তা নিভিয়ে দিল। সব শেষ। তান্ত্রিক তখন ভয়ে কাঁপছে। সে বুঝতে পেরেছিল এক মহা বিপদ ঘনিয়ে এসেছে। লাশ দাহ করার সাহস ওদের ছিল না, পাছে গ্রামের লোক জেনে যায়। তাই সেই রাতেই তান্ত্রিকের পরামর্শে বাড়ির একটা পাশে শোবার ঘরের কাছেই মাটিতে গর্ত খুঁড়ে সরলার মৃতদেহটা পুঁতে ফেলা হলো। তান্ত্রিক লাশের বুকের ওপর কয়েকটা মন্ত্রপুত লোহার পেরেক পুঁতে দিয়ে আর মন্ত্র পড়া ছাই ছিটিয়ে সেই গর্ত বন্ধ করে দিল। বলল, এতে নাকি আত্মা আর বেরোতে পারবে না। গল্প শেষ করে তারাপদ চুপ করলেন। চায়ের দোকানে শুধু বাইরের ঝিঁঝি পোকার আওয়াজ। শ্রোতাদের কারোর মুখে কোনো কথা নেই। ভয়ে সবার গলা শুকিয়ে কাঠ। তারাপদ ধীরে ধীরে নিজের চাদরটা ভালো করে গায়ে জড়ালেন। তারপর লাঠিটা হাতে তুলে নিয়ে উঠে দাঁড়ালেন। তার মুখে এক অদ্ভুত বিষাদ মাখা হাসি। যাই হোক, রাত বাড়ল, শীতটাও আজ বড় বেশি জাঁকিয়ে পড়েছে। এখন বাড়ি গিয়ে লেপ কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ি। যা দিনকাল পড়েছে, কখন কার ঘাড়ে যে পুরনো পাপের নিঃশ্বাস এসে পড়ে কে জানে। তিনি আর কারো উত্তরের অপেক্ষা করলেন না। কুয়াশাচ্ছন্ন অন্ধকারের মধ্যে ধীর পায়ে মিলিয়ে গেলেন। পরদিন সকাল। কুয়াশার চাদর সরে গিয়ে তালদিহি গ্রামের বুকে ঝকঝকে সোনা রোদ উঠেছে। শীতের সকালে এমন রোদ যেন আশীর্বাদ।
কিন্তু সেই আশীর্বাদ বিশ্বাস বাড়ির সীমানা ডিঙোতে পারল না। গ্রামের মানুষ তখন দলে দলে ভিড় জমিয়েছে বিশ্বাস বাড়ির সিংহদুয়ারে। কারো মুখে কোনো কথা নেই, শুধু চোখে এক রাশ আতঙ্ক আর অবিশ্বাস। দৃশ্যটা বড়ই অদ্ভুত, বড়ই বীভৎস। বাইরে রোদ ঝলমল করছে, অথচ বিশ্বাস বাড়ির উঠোন যেন একখণ্ড বরফের রাজ্য। বাড়ির প্রতিটি মানুষ, চাকর বাকর থেকে শুরু করে স্বয়ং চাঁদমোহন বিশ্বাস, সবাই রোদে দাঁড়িয়েও থরথর করে কাঁপছে। সেই কাঁপুনি সাধারণ শীতের কাঁপুনি নয়, যেন হাড়ের ভেতর থেকে উঠে আসা এক মৃগী রোগীর খিঁচুনি। তাদের দাঁতে দাঁত লাগার খটখট শব্দ এত জোরে হচ্ছে যে মনে হচ্ছে যেন হাজারটা কঙ্কাল একসঙ্গে অট্টহাসি করছে। এই শব্দ সিংহদুয়ারের বাইরে থেকেও স্পষ্ট শোনা যাচ্ছে। তবে সকলের দৃষ্টি আটকে আছে দাওয়ার ওপর। সেখানে বসে আছেন বিশ্বাস গিন্নি। তার বসার ভঙ্গিটা মানুষের মতো নয়। হাত পাগুলো অদ্ভুতভাবে ছড়ানো, যেন হাড়ের জোরগুলো কেউ মুচড়ে দিয়েছে। পরনে এক পেঁচে একটা মলিন শাড়ি, যা কোনো মতে শরীরটাকে ঢেকে রেখেছে। মাথার চুলগুলো উস্কো খুস্কো জট পাকিয়ে আছে, যেন বহু যুগ তাতে তেল জলের স্পর্শ লাগেনি। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর তার মুখ। গায়ের চামড়া ফ্যাকাশে সাদা, কিন্তু তার নিচ দিয়ে যেন কালচে নীল শিরাগুলো দপদপ করছে। চোখ দুটো উল্টে গেছে, সাদা মণি দুটো বেরিয়ে আছে, আর মুখটা সামান্য হা করা। চাঁদমোহন বিশ্বাস কাঁপতে কাঁপতে স্ত্রীর দিকে এগিয়ে গেলেন। তার নিজের শরীর তখন অবশ, কিন্তু স্ত্রীর এই দশা দেখে তিনি আর স্থির থাকতে পারলেন না। গিন্নি, ও গিন্নি, বলে তিনি যেই স্ত্রীর কাঁধে হাত রাখতে যাবেন, ঠিক তখনই একটা অভাবনীয় ঘটনা ঘটল। বিশ্বাস গিন্নি এক ঝটকায় ঘাড় ঘোরালেন। তার সেই সাদা মণিবিহীন চোখ দিয়ে তিনি স্বামীর দিকে তাকালেন। তারপর তার গলা দিয়ে যে আওয়াজটা বের হলো তা শুনে উপস্থিত জনতা শিউরে উঠল। এখনো নারীর কণ্ঠস্বর নয়, আবার পুরুষেরও নয়। মনে হলো যেন পাতালের গভীর থেকে উঠে আসা বহু মানুষের সম্মিলিত এক আর্তনাদ, এবং তার সঙ্গে পৈশাচিক উল্লাস একসঙ্গে মিশে এক ভয়ঙ্কর ধ্বনি তৈরি করেছে। ছবি না, সেই বিকট কণ্ঠে তিনি চিৎকার করে উঠলেন, ওরা মরবে না, ওরা কেউ মরবে না। মৃত্যু তো মুক্তি, অত সহজে মুক্তি দেব কেন? চাঁদমোহন ছিটকে সরে এলেন। গিন্নি আবার বলতে শুরু করলেন। তার শরীরটা তখনও পাথরের মতো শক্ত। সবাই বেঁচে থাকবে, যুগ যুগ ধরে বেঁচে থাকবে, কিন্তু আজ থেকে হাজারটা অগ্নিকুণ্ডের পাশে বসে থাকলেও তোরা আর কোনো দিন উষ্ণতা পাবি না। আগুন তোদের শরীর পোড়াবে না, কিন্তু হাড়ের ভেতর বাসা বাঁধাই হিম শীতল নরক তোদের ছাড়বে না। আমি ফিরে এসেছি। আমাকে যেমন ভাবে তিলে তিলে ঠান্ডায় জমিয়ে শেষ করেছিলি, তোরাও সারা জীবন সেই শীতে কষ্ট পাবি। এটাই তোদের শাস্তি। গ্রামের মানুষ দেখল বিশ্বাস বাড়ির ঠিক মাথার উপর আকাশটা কেমন যেন কালো হয়ে গেছে। চারদিক রোদ, অথচ ঠিক ওই বাড়িটার উপর একখণ্ড জমাট বাঁধা কালো মেঘ স্থির হয়ে আছে, যেন অভিশাপের এক কালো ছাতা বাড়িটাকে ঢেকে রেখেছে চিরকালের জন্য। কেউ সাহস করে ভেতরে ঢুকল না। দূর থেকে শুধু শোনা যেতে লাগলো সেই হাড় হিম করা দাঁতের শব্দ, খটখট করে।
কালের চাকা ঘুরল। কেটে গেল আরো 20টা বছর। তখন পৃথিবী অনেক বদলেছে। তালদিহি গ্রামেও লেগেছে আধুনিকতার ছোঁয়া। মাটির রাস্তা এখন পিচ ঢালাই, ঘরে ঘরে বিদ্যুতের আলো, হাতে হাতে মোবাইল ফোন। শুধু বদলায়নি ওই বিশ্বাস বাড়িটা। গ্রামের শেষ প্রান্তে ঝোপঝাড় আর আগাছায় ঢাকা একটা বিশাল কঙ্কালের মতো দাঁড়িয়ে আছে ওটা। বাড়ির পলেস্তারা খসে পড়েছে, বট অশ্বত্থ গাছ বাসা বেঁধেছে কার্নিশে। গ্রামের কেউ ওই বাড়ির ত্রিসীমানায় যায় না। দিনের বেলাতেও ওই বাড়ির পাশ দিয়ে গেলে গাটা ছমছম করে। এদিকে জানুয়ারি মাসের শেষ সপ্তাহ। শহর কলকাতা থেকে 2 বন্ধু রমেশ আর নির্মল এসেছে এই তালদিহি গ্রামে। উদ্দেশ্য শীতের ছুটিতে কটা দিন প্রকৃতির কোলে কাটানো আর টাটকা খেজুরের রস খাওয়া। শহরের কংক্রিটের জঙ্গল আর ধুলোবালি থেকে মুক্তি পেতেই এইখানে আসা। ও, গ্রামটা কিন্তু খাসা, কি বুঝলি নির্মল? রমেশ কাঁধের ব্যাগটা ঠিক করতে করতে বলল। শহর তো সব গিলে খাচ্ছে, কিন্তু এই তালদিহি যেন সময়কে ধরে রেখেছে। দেখ, সেই পুরনো মাটির গন্ধ এখনো পাওয়া যাচ্ছে। নির্মল হাসল। তা ঠিক বলেছিস, কিন্তু সন্ধ্যা তো নেমে এলো, থাকার ব্যবস্থাটা কোথায় করি বলতো? এই গল্প করতে করতে তারা গ্রামের শেষ প্রান্তের সেই জঙ্গলাকীর্ণ রাস্তা ধরে হাঁটছিল। দুপাশে ঝিঁঝি ডাকছে। হঠাৎ তাদের নজরে পড়ল রাস্তার ধারে এক বিশাল জরাজীর্ণ অট্টালিকা। অন্ধকার তখন প্রায় গ্রাস করেছে চারপাশ। আর ঠিক সেই সময় ওই বাড়ির প্রধান ফটকের সামনে একটা হারিকেনের আলো জ্বলে উঠল। আলোর বৃত্তে দেখা গেল এক বৃদ্ধকে, আপাদ মস্তক চাদর ঢাকা, হাতে একটা লাঠি। হারিকেনটা তুলে তিনি ইশারায় দুজনকে ডাকলেন। আসুন বাবুরা, আপনারা মনে হচ্ছে শহর থেকে আসছেন। বৃদ্ধের গলাটা কেমন যেন ভাঙা আর বড্ড বেশি শীতল। রমেশ আর নির্মল একটু থমকে গেল। রমেশ এগিয়ে গিয়ে বলল, হ্যাঁ দাদু, আমরা শহর থেকেই এসেছি, কিন্তু এখানে থাকার জায়গা খুঁজছি। আপনি যদি একটু বলে দেন। বৃদ্ধ হারিকেনটা একটু উঁচিয়ে ধরলেন। আলোটা তার মুখে পড়ল না, ছায়াতেই ঢাকা রইল। তিনি বললেন, চিন্তা করবেন না, আমি চাঁদমোহন বিশ্বাস বেঁচে থাকতে এই গ্রামে কোনো অতিথিকে আমি কষ্টে থাকতে দেব না। অতিথি হলো নারায়ণ। আসুন আসুন, আমার বাড়িতেই আজকের রাতটা কাটিয়ে যাবেন, আসুন। নির্মল অবাক হয়ে রমেশের দিকে তাকালো। এমন পুরো বাড়িতে মানুষ থাকে, কিন্তু গ্রামের মানুষের আতিথেয়তার কথা তারা শুনেছে। তাছাড়া এই অন্ধকারে আর কোথায় যাবে? সুরেশ আবার বলল, ধন্যবাদ দাদু, আপনি বড়ই উপকার করলেন। 2 বন্ধু বৃদ্ধের পিছু পিছু সেই বিশাল সিংহদুয়ার পেরিয়ে ভেতরে ঢুকল। বাড়ির ভেতরটা অদ্ভুত রকমের শান্ত। বাইরে যতটা ঠান্ডা ছিল, বাড়ির ভেতরে পা দেওয়া মাত্র মনে হলো তাপমাত্রা যেন হিমাঙ্কের নিচে নেমে গেছে। কনকনে এক অদৃশ্য বাতাস যেন তাদের হাড়ের ভেতর ঢুকে গেল। রাতে খাবার আয়োজন দেখে 2 বন্ধু অবাক। কাঁসার থালায় গরম ভাত, ডাল, তরকারি। কিন্তু অদ্ভুত ব্যাপার, খাবার থেকে ধোঁয়া উঠছে, অথচ হাতে ছোঁয়া লাগলে তেমন গরম মনে হচ্ছে না। খিদে চোটে তারা অবশ্য সেসব নিয়ে বেশি ভাবল না, তৃপ্তি করেই খেল। খাওয়ার পর তাদের শোবার ব্যবস্থা হলো একতলার একটা বিরাট বড় হল ঘরে। বিছানা পাতা আছে, কিন্তু মশারি বা চাদরগুলো কেমন যেন স্যাঁতস্যাঁতে। শুয়ে শুয়েই নির্মল হঠাৎ বলল, রমেশ, তুই কি
একটা জিনিস খেয়াল করেছিস? কি বলতো? নির্মল চাদরটা গায়ে ভালো করে জড়িয়ে বলল, এই এই বাড়িটা বড্ড বেশি নিস্তব্ধ, মানে একটু বেশি। আর এই যে ঠান্ডাটা কেমন যেন অস্বাভাবিক। নির্মল টর্চটা জ্বালল। আলোটা গিয়ে পড়ল উল্টো দিকের দেয়ালে। সেখানে একটা টিকটিকি। সাধারণত টিকটিকি দেখলে কেউ অবাক হয় না, কিন্তু নির্মল খেয়াল করল টিকটিকিটা গত কয়েক ঘন্টা ধরে একই জায়গায় স্থির হয়ে আছে। তার বুকের ওঠানামাও যেন বোঝা যাচ্ছে না, যেন প্লাস্টিকের তৈরি। কৌতূহলবশত নির্মল বিছানা থেকে উঠল, টর্চের আলোটা মেঝের দিকে ফেলল। মেঝের এক কোণ দিয়ে একদল পিঁপড়ে সারি বেঁধে যাচ্ছিল, কিন্তু কাছে গিয়ে নির্মল শিউরে উঠল। পিঁপড়েগুলো চলছে না। হাজার হাজার কালো পিঁপড়ে এক লাইনে দাঁড়িয়ে আছে, যেন কেউ ছবি এঁকে রেখেছে। নড়ছে না, চলছে না, এমনকি তাদের তাদের প্রত্যেকটা দেহ একেবারে স্থির। রমেশ! নির্মলের গলাটা কেঁপে উঠল। ভাই, এখানে কিছু একটা গন্ডগোল আছে। টিকটিকিটা নড়ছে না, পিঁপড়েগুলো জমে আছে। মনে হচ্ছে বাড়িটা যেন থমকে আছে। এখানে কোনো কিছুই জ্যান্ত নয়। রমেশ উঠে বসল। তারও এবার ভয় করতে শুরু করেছে। ঘরের বাতাস ভারী হয়ে উঠেছে, আর সেই বাতাসের সাথে নাকে আসছে একটা পুরনো ভ্যাপসা গন্ধ, যেন অনেক দিন ধরে পচে যাওয়া ফুলের গন্ধ। হ্যাঁ, তাকিয়ে দেখ, রমেশ ফিস ফিস করে বলল। আঙুল দিয়ে দরজার দিকে ইশারা করল। দরজার ওপাশে অন্ধকার বারান্দায় হারিকেনের সেই ম্লান আলোয় কেউ একজন দাঁড়িয়ে আছে। চাদর মুড়ি দেওয়া সেই অবয়ব নড়ছে না, কথা বলছে না, শুধু তাকিয়ে আছে তাদের দিকে। কে ওখানে? নির্মলের গলা চিরে একটা অস্ফুট আর্তনাদ বেরিয়ে এলো। তার হাত কাঁপছে। টর্চের আলোটা দরজার সেই অবয়বের উপর অস্থিরভাবে দুলছে। কোনো উত্তর এলো না। শুধু হারিকেনের সেই ম্লান আলোয় দেখা গেল দরজার চৌকাঠ পেরিয়ে ছায়ামূর্তিটি ঘরের ভেতর পা দিল, আর তার সাথে সাথেই বাইরের অন্ধকার অলিন্দ থেকে ভেসে এলো খসখস শব্দ, যেন শুকনো পাতার উপর দিয়ে অনেকে হেঁটে আসছে। রমেশ আর নির্মল আতঙ্কে একে অপরের হাত খামচে ধরল। টর্চের আলোয় এবার স্পষ্ট হলো সেই মুখ। সেই বৃদ্ধ যিনি তাদের আশ্রয় দিয়েছিলেন, চাঁদমোহন বিশ্বাস। কিন্তু কিন্তু একই রূপ তার। কিছুক্ষণ আগের সেই মানুষ আর নেই। তার গায়ের চামড়া এখন নীলচে সাদা। চোখের মনি উল্টে গিয়ে শুধু শুধু সাদা অংশ দেখা যাচ্ছে, আর ঠোঁটের কোণে লেগে আছে এক জমাট বাঁধা লালা। শুধু তিনি নন, তার পেছন থেকে একে একে ছায়ামূর্তিরা বেরিয়ে এলো। একজন মহিলা, সেই বিশ্বাসগিন্নি, যার চুল উস্কো খুস্কো, পরনে জরাজীর্ণ শাড়ি। তার পেছনে মহিম এবং আরো কয়েকজন। প্রত্যেকেরই একই দশা। চোখ নেই, শিরা উপশিরাগুলো কালচে হয়ে ফুলে আছে, আর শরীর থেকে বেরোচ্ছে একটা ভ্যাপসা পচা দুর্গন্ধ। রমেশ পিছিয়ে যেতে যেতে বলল, তোমরা তোমরা কারা? কি চাও? কি চাও তোমরা? ছায়ামূর্তিরা কোনো কথা বলল না। তারা শুধু ধীর পায়ে, অনেকটা পুতুলের মতো নড়তে নড়তে ঘরের ভেতর ঢুকে এলো। সবার শেষে যে ঢুকলো, সে নিজের হাড়সার হাতটা বাড়িয়ে ধড়াস করে দরজার খিলটা তুলে দিল।
বন্ধ দরজার সেই আওয়াজ যেন কফিনের শেষ পেরেক ঠোকার মতো শোনালো। এবার তারা কথা বলল, কিন্তু সে কোনো একার গলা নয়। মনে হলো ঘরের বাতাস, দেয়াল, মেঝের নিচ সব জায়গার থেকে সমস্বরে একটা যান্ত্রিক হাহাকার মেশানো গোঙানি ভেসে আসছে। বিশ্বাসগীর নিয়ে গিয়ে এলেন। তার উল্টানো সাদা চোখ দিয়ে তিনি যেন দুই বন্ধুর হাড়ের ভেতরটা দেখছিলেন। তার কণ্ঠে সেই বহু বছর আগের পৈশাচিক সুর। আগুন জ্বলে না, সূর্য ওঠে না, আমাদের হাড়গুলো জমে পাথর হয়ে গেছে। আমাদের একটু উষ্ণতা দে, একটু গরম। নির্মল চিৎকার করে উঠতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না। মনে হলো কেউ যেন তার গলার নলিটা বরফ দিয়ে চেপে ধরেছে। প্রচন্ড ঠান্ডায় তাদের ফুসফুস সংকুচিত হয়ে আসছে। ঘরের তাপমাত্রা তখন হিমাঙ্কের অনেক নিচে। রমেশ দেখল নিঃশ্বাসের বাষ্প এখন আর ধোঁয়া হচ্ছে না। মুখ থেকে বেরোতেই তা তুষার কণা হয়ে ঝরে পড়ছে। কাছে আয়, আমাদের জড়িয়ে ধর। ছায়ামূর্তিরা হাত বাড়িয়ে দিল। তাদের আঙুলগুলো পাখির নখের মতো বাঁকানো নেই। তোর শরীরের গরম রক্তটুকু আমাদের দে, আমরা আর থাকতে পারছি না। ওই মেয়েটার অভিশাপ আমাদের জ্বালিয়ে দিচ্ছে না, জমিয়ে দিচ্ছে। রমেশ আর নির্মল পালানোর চেষ্টা করল, কিন্তু তাদের পা মেঝের সাথে যেন গেঁথে গেছে। হাইপোথার্মিয়া বা অত্যধিক ঠান্ডায় শরীর অবশ হতে শুরু হয়েছে। মস্তিষ্ক আর কাজ করছে না। মুহূর্তের মধ্যেই সেই প্রেতাত্মারা পঙ্গপালের মতো ওদের ওপর ঝাঁপিয়ে পড়ল। কিন্তু এ কোনো আঘাত নয়, এক মারণ আলিঙ্গন। বিশ্বাসগিন্নি নির্মলের গলা জড়িয়ে ধরল। চাঁদমোহন জাপটে ধরল রমেশকে। বাকিরা তাদের হাত, পা, কোমর আঁকড়ে ধরল। তৃপ্তির গোঙানি দিয়ে উঠল। নির্মল অনুভব করল তার শরীরের সমস্ত উত্তাপ যেন শক্তিশালী ভ্যাকিউম ক্লিনারের মতো শুষে নেওয়া হচ্ছে। বিশ্বাসগিন্নির শরীরটা একখণ্ড বরফের চাই। সেই স্পর্শে নির্মলের চামড়া পুড়ে যাওয়ার মতো জ্বালা করতে লাগলো। তার রক্ত চলাচল ধীর হয়ে এলো। হৃৎপিণ্ডের ধুকপুকানি কমে আসছে। রমেশের মুখ দিয়ে শেষবারের মতো অস্পষ্ট শব্দ বের হলো। তার চোখের সামনে সব ঝাপসা হয়ে আসছে। শেষ দৃশ্যে সে দেখল মহিম তার বুকের উপর মাথা রেখে শিশুর মতো করে তার শরীরের শেষ বিন্দু তাপটুকু শুষে নিচ্ছে। ধীরে ধীরে তাদের চিৎকার থেমে গেল। ছটফটানিটা বন্ধ হয়ে গেল। ঘরের ভেতর নেমে এলো এক অখণ্ড নিস্তব্ধতা। সেই রাতে তালদিহি গ্রামে আর কোনো শব্দ হলো না। বিশ্বাস বাড়ির ভেতর তখন এক অদ্ভুত দৃশ্য। মেঝের ওপর পড়ে আছে দুটি নতুন শরীর, রমেশ আর নির্মল। তাদের দেহ দুটো শক্ত কাঠের মতো হয়ে গেছে। চোখ দুটো খোলা, কিন্তু তাতে প্রাণের স্পন্দন নেই। গায়ের রং ফ্যাকাশে নীল। আর তাদের ঘিরে বসে আছে বিশ্বাস বাড়ির সদস্যরা। তাদের মুখে এখন আর সেই যন্ত্রণার ছাপ নেই। তারা হাসছে, এক পৈশাচিক তৃপ্তির হাসি। তারা সাময়িক উষ্ণতা পেয়েছে। আজ রাতের মতো তাদের হাড়ের কাঁপুনি থেমেছে।
পরদিন সকালে সূর্য উঠল যথা নিয়মে। বিশ্বাস বাড়িটা আবার সেই পুরনো জরাজীর্ণ পোড়ো বাড়িতে রূপ নিল। বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই যে গত রাতে এর ভেতরে কি প্রলয় ঘটে গেছে। সদর দরজাটা হাট করে খোলা, যেন নতুন কোনো অতিথির অপেক্ষায়। দেয়ালে সেই টিকটিকিটা হয়তো আজও স্থির হয়ে আছে। মেঝের পিঁপড়েগুলো আজও থমকে আছে। সময় এখানে সত্যি থমকে গেছে, শুধু অপেক্ষা করে আছে উষ্ণ রক্তের। গ্রামের পাশ দিয়ে যদি কোনো পথচারী যায়, সে হয়তো দেখবে এক বৃদ্ধ চাদর মুড়ি দিয়ে ফটকের সামনে দাঁড়িয়ে আছে, হাতে একটা নিভে যাওয়া হারিকেন। সে হয়তো ডাকবে, ও বাবুরা শহর থেকে আসছেন, রাতে থাকার জায়গা খুঁজছেন, আসুন আসুন, আমাদের বাড়িতে কোনো অতিথির কষ্ট হয় না। কারণ অভিশপ্ত সরলার অভিশাপ খণ্ডানোর ক্ষমতা তাদের নেই, কিন্তু বেঁচে থাকার, না ভুল বললাম, মৃত হয়েও টিকে থাকার রসদ তারা খুঁজে নিয়েছে। যতদিন পৃথিবীতে উষ্ণ রক্ত মাংসের মানুষ থাকবে, ততদিন বিশ্বাস বাড়ির এই হিম শীতল নরক গুলজার একইভাবে থাকবে। আর তালদিহি গ্রামের বাতাসে কান পাতলে আজও হয়তো গভীর রাতে শোনা যায় দাঁতে দাঁত লাগার সেই হাড় হিম করার শব্দটা। শুনছিলেন লেখক সায়ক সেনের কলমে গ্রাম বাংলার ভূতের গল্প, পৌষ মাসের অমাবস্যা। আমাদের আজকের এই গল্পে নারী চরিত্রে কণ্ঠ দিয়েছেন শ্রেয়সী, বর্ণালী এবং সঙ্গীতা। প্রত্যেকবারের মতো আজও গল্পের মধ্যে থেকে থাকছে আপনার জন্য একটি প্রশ্ন। আচ্ছা, যদি আপনি মনোযোগ সহকারে সম্পূর্ণ গল্পটি শুনে থাকেন, তাহলে বলুন তো, আমাদের আজকের এই গল্পে সরলার বাবা হরিপদবাবু তার মেয়ের বিয়েতে পণ হিসেবে কত টাকা দিয়েছিলেন? প্রশ্নের সঠিক উত্তর আপনার সম্পূর্ণ নামের সঙ্গে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। তাহলে চলুন একবার দেখে নেওয়া যাক আমাদের গত এপিসোডে কারা কারা সঠিক প্রশ্নের উত্তর লিখে কমেন্ট করেছিলেন। আমাদের গত এপিসোডে সঠিক প্রশ্নের উত্তর লিখে কমেন্ট করেছিলেন সাদ্দাম হোসেন, প্রিয়াঙ্কা প্রামাণিক, প্রত্যাশা প্রামাণিক, পীযূষ প্রামাণিক, মোহাম্মদ মসিদুর রহমান, রত্না সরকার, বাবু, মল্লিকা বারিক, পূজা মাইতি, আকাশ মাইতি, শুভঙ্কর দাস, গণেশ দাস, মিঠু দাস, রিয়া দাস, সোহেল, শঙ্কর মণ্ডল, পূজা মণ্ডল, টুম্পা মণ্ডল, গোলাম রসুল শেখ, শতাভিষা মুখার্জি, সুমন, দীপ রয়, রাখি বিশ্বাস, মীনা দাস, হেমন্ত মণ্ডল, সার্থক মণ্ডল, সুষমা মণ্ডল, নয়ন ঘরামি, রাহুল বাজ, চিন্ময় অধিকারী, অভিজিৎ নাথ, প্রদীপ মণ্ডল, শেখ মুস্তাকিন, হাবিব শেখ, রীনা বাছার, বর্ণালী, বিকাশ মণ্ডল, সাবির হোসেন, ঈশানী বিশ্বাস, মিঠুন, সৌরভ চৌধুরী, মুন্না রুই দাস, সুষমা বাগ, সমিত দাস, সমীম সরকার, রমিজ রাজা কাজী, শেখ আজহার আলী, অর্পণ পাত্র এবং সদানন্দ বেরা। প্রচুর শ্রোতা বন্ধুরা আমাদের গল্পগুলি নিয়মিত শুনছেন এবং গল্পে থাকা প্রশ্নের সঠিক উত্তর কমেন্ট বক্সে লিখে জানাচ্ছেন। এর জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। এভাবেই সঙ্গে থাকুন আর শুনতে থাকুন একের পর এক হাড় হিম করা গ্রাম বাংলার ভূতের গল্প। আমি সুদর্শন আজকের মতো বিদায় নিচ্ছি, তবে দেখা হবে খুব শীঘ্রই একটা নতুন টান টান উত্তেজনায় পরিপূর্ণ গ্রাম বাংলার ভূতের গল্পের সাথে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।